চন্দনদার কাছে আসি এক সেকেন্ড। চন্দনদা, একেবারে চন্দনদা, উত্তরপ্রদেশে আমরা গতকালই দেখলাম যে উত্তরপ্রদেশে সেখানে সময় 1 মাস বাড়ানো হয়েছে। দেখো, আমি একেবারে শুরুতে বলি, ওই জেলি শেপ কনসেপ্টের যে ব্যাপারটা থাকে না, যে তুমি একটা জেলিকে যে কোনো শেপে নিয়ে যেতে পারো। অরিজিৎকে দেখলাম যখন উত্তরপ্রদেশের প্রসঙ্গ এসছে তখনও আর রিপ্রেজেন্টেশন করছে না, কিন্তু পশ্চিমবাংলায় রিপ্রেজেন্টেশন করছে ওই ইসিআই কনসেপ্টটাকে। আমি একেবারে শুরুতে বলি, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি দেখো যে এক্সটেনশনের আপিল, এবং আপিল করতেই হবে, কোনো উপায় নেই, বিকজ এখনো পর্যন্ত আমরা এক্সটেন্সিভলি যে অংশে হিয়ারিং করতে পারিনি বা যারা পারেননি, এই অথরিটিকে সময় দিতে হবে। এটা 10ম ডিপার্চার হবে। আমি শুরু থেকে বলে আসছি, গতকাল পর্যন্ত মানে আজ পর্যন্ত আপিলের আগে এটা স্যাংশন করতেই হবে। তার মানে প্রথমত যেটা প্রমাণ হচ্ছে, ইলেকশন কমিশনের কাছে এসআইআর তৈরি করবার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য ছিল না, তথ্যর সাথে সাথে পরিকল্পনা ছিল না, পরিকল্পনা ছিল না বলে একটা ব্যাপক আপলোড তৈরি করেছে। আমার খুব দেখতে খারাপ লাগছে, উত্তরপ্রদেশের একটি প্রান্তিক মানুষ যে সাফারটা করছেন, বাংলারও ঠিক মানুষ একইভাবে সাফার করছেন। এখানে বাংলা উত্তরপ্রদেশ আলাদা নয়। দ্বিতীয় প্রশ্নটা আরো প্রগাঢ়, সেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে আরো বেশি সেন্সিটিভ হওয়ার কথা ছিল। তার কারণ হচ্ছে, তুমি যদি দেখো বাংলাদেশের সাথে বর্ডার এরিয়াতে যে কারণগুলোকে সামনে, এবং রাজনৈতিক কারণ, যেখানে শুরু থেকে 1,20,00,000 ইত্যাদি ইত্যাদি তাড়িয়ে দেওয়া হবে, আমাদের বিরোধী দলনেতার এক্সাক্ট স্ট্যাটিস্টিক্যাল ফিগার দেওয়া, তার পরবর্তী সময় যা ঘটনা ঘটেছে একটা ফিয়ার সাইকোসিসের মধ্যে ঘটেছে। তার মধ্যে বিভৎসতম ঘটনা অবশ্যই বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার খবর। আমি বলতে চাইছি, ধরো পরীক্ষার যে এক্সাম্পলটা দিল অরিজিৎ, আমি যদি তোমাকে বলি ধরো আগামীকাল ইলেকশন, আজকে ব্যাপক গন্ডগোল হলো, ইলেকশন কি সাসপেন্ডেড হয়ে যাবে? প্রশ্নটা সেটা না। তার প্রকিউরমেন্ট, তার এন্টায়ার সিকিউরিটি এবং ইলেকশনের প্রসেসটাকে মেনটেন করবার জন্য যে অথরিটি আছে, সেই অথরিটিটা হচ্ছে ইলেকশন কমিশন, এবং তার সাথে লিয়াজতে থাকবেন স্বরাষ্ট্র দপ্তর, দুটোই সরকারি দপ্তর। কোশ্চেন তো উঠছে তাদেরই বিরুদ্ধে। একদিকে যেমন নাগরিকত্বের প্রমাণের প্রশ্ন আসছে, সেটা আসছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, আবার ইসিআই তার নিজের বেল্ট, তার নিজের যতটা এরিয়া, তার বাইরে গিয়ে তারা জাজমেন্ট করছেন। মানে এই দুটো দপ্তর কিভাবে কাজ করছেন, এটা একটা বড় কোশ্চেন। আমি একদম শেষ করে নিই এখানে। ইন্টারেস্টিং ফিগার হচ্ছে যে আজকে আমি জানি না, তোমরা বলছো 63 লক্ষ, আমি জানি না এক্স্যাক্টলি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আবারও হিয়ারিং হবে, কারা বাদ যাবেন, কোন সিস্টেমে বাদ যাবেন, এই কারণগুলো কিন্তু মানুষের কাছে একটা নিগুড়। একেবারে শুরুতেই তোমাকে যেটা বলবো সেটা হলো যে বাস্তব চিত্র, এখানে বিজেপির ভূমিকা নিয়ে আমরা বহু প্রশ্ন করেছি, কিন্তু একটা কথা আমাকে বুঝতে হবে, একেবারে ফারাক্কা, চাকুলিয়া এবং আজ বাদুরিয়া, এর মাঝখানে কুমারেশগঞ্জ, আমরা সর্বত্র দেখছি, ইভেন হাওড়াতে, সেখানে দাঁড়িয়ে যদি আমরা বারবার এই প্রসঙ্গটা তুলছি, সেটা হলো বিএলএ মূলত শক্তিশালী কারা। আজকে তার দায়ী করা যেতে পারে জনগণ ক্ষুব্ধ, আমরা তো বলছি জনগণ ক্ষুব্ধ, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ তো এটা হতে পারে না। তাহলে একেবারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, পলিসি ব্যবস্থার বাইরেও যে তৃণমূলের বিএলএরা ওখানে আছেন, তারা কি এটাকে সার্বিকভাবে রোকবার চেষ্টা করছেন? এটা তো পলিটিক্যাল জেস্চার। একেবারে পরিষ্কার, এটা শুধুমাত্র দায়িত্ব অর্পণের ব্যাপার নয় যে কারোর উপর দায়িত্ব ছেড়ে দিলাম। নো, আমাদের বুঝতে হবে যেসব জায়গায় এই হাঙ্গামাগুলো ঘটেছে, সেখানকার প্রত্যেকটা জায়গাতে তৃণমূল, ইভেন ব্লক স্তরে, বুথ স্তরে এবং তার জেলা স্তরে তাদের ফলাফল কি দেখা যাবে, 100% তারা এইরকম জায়গাগুলোতে কেন এত বেশি বিপজ্জনক হয়ে উঠছে, এবং স্বাভাবিক এই কোশ্চেনগুলো উঠছে। আমরা তো বলছি একটা বৈধ ভোটার যদি বাদ যায়, আন্দোলন হোক। আন্দোলন মানে তো এই নয় বিএলওদের ওপর আক্রমণ হয়ে যাবে, মাইক্রো অবজারভারের ওপর আক্রমণ হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, যে রাজনৈতিক লড়াই তৃণমূল লড়ছে, আমরাও আমাদের লড়াই লড়ছি এসআইআর এর বিরুদ্ধে, খুব স্বাভাবিক, কিন্তু সেটা কখনোই প্রশাসনিক দুর্বলতার কারণ হয়ে না দাঁড়ায়, এবং সেটা প্রশাসনিক দুর্বলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকে ওই ব্লক লেভেলগুলোতে তৃণমূলের যেসব কর্মীরা সেখানে গার্ডে থাকেন বা বিএলএ বা ইত্যাদি ইত্যাদির দায়িত্বে থাকেন, আমরা যদি বলি ক্ষমতাও তাদের হাতে, পুলিশ মোবিলাইজেশন তাদের হাতে, অনেক এক্সাম্পল দিতে পারি, তারা কি করছে?